হিসেব বলছে জাতীয় নির্বাচনের পর কমিশনের দ্বিতীয় বৃহত্তম আয়োজন এই উপজেলা পরিষদ নির্বাচন দুটো ধাপে হবে। দলীয় প্রতীক না থাকা আর দলীয় সিদ্ধান্ত না মানার বাস্তবতায় আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের ভোট গ্রহণ। আমরা বিষয়টি নিয়ে আলাপ করব। যুক্ত আছেন নির্বাচন পর্যবেক্ষক অধ্যাপক ডক্টর নাসিম বানু এবং এখনকার খবরও জানতে চাই মাদারীপুর সদরে আছেন সহকর্মী শাহনাজ শারমিন। আমি নিশ্চয়ই সহকর্মী শাহনাজ শারমিনের কাছ থেকে তথ্যগুলো জেনে ডক্টর নাসিম বানুর কাছে আসবো। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শাহনাজ শারমিন, একটু বলবেন আসলে মাদারীপুর এই নির্বাচনে খুব বেশি আলোচনায় বারবার নিষেধ করার পরও এমপিদের স্বজনরা এখানে অংশ নিচ্ছেন। এক শাহজাহান খান এমপির কথা ধরলেই দেখা যাচ্ছে তার পরিবার থেকে দুজন অংশ নিচ্ছেন। ওনার ছেলে তো আছে, চাচাতো ভাইও আছে। আর এই যে নিষেধ অমান্য করে তিনি নিজের ছেলের হয়ে প্রচারণায় নেমেছিলেন, কমিশন কি শুধু চিঠি দিয়ে কাজ সারলো নাকি কোনো ব্যবস্থা নিল? ভোটারদের প্রতিক্রিয়াই বা কি দেখেছেন? ধন্যবাদ রাকিব। যেটি আমরা বলছিলাম যে আপনি বলছিলেন যে স্বজন এবং এমপি স্বজন এবং মন্ত্রীদের স্বজনদের ভোটে না দাঁড়ানোর কথা বলা হয়েছিল। এরপরও আসলে 13টি জায়গায় উপজেলা নির্বাচনে স্বজনরা রয়ে গেছে। তার একটি হলো মাদারীপুর সদর উপজেলা। সদর উপজেলার একটি বিশেষ সবাই এই উপজেলার দিকে দৃষ্টি দিয়েছে এই জন্য যে এখানে আসলে বলা হচ্ছে যে চাচা ভাতিজার দ্বন্দ্ব কিংবা চাচা ভাতিজার লড়াইটি চলছে। এই লড়াই হচ্ছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মাদারীপুর 2 আসনের এমপি শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান এবং অন্যদিকে তার চাচাতো ভাই পাভেলুর রহমান, এই দুজন দাঁড়িয়েছে। পাভেলুর রহমান বিগত 2 টার্মে উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং একই সাথে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে আসিফুর রহমান আনারস মার্কায় যিনি দাঁড়িয়েছেন তিনি আসলে শাহজাহান খানের এমপি, শাহজাহান খানের ছেলে যেমন তেমনি তিনি যুবলীগেরও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য। তার প্রথমবারের মতো এবারে নির্বাচন। 2 প্রতীক বরাদ্দের পর থেকে আসলে 2জন প্রার্থী পরস্পরের প্রতি আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ এনেছেন এবং 2 প্রার্থী আসলে শঙ্কা প্রকাশ করছেন। পাশাপাশি অন্যরাও একটি তাকিয়ে আছেন এই কেন্দ্রের দিকে, যে এই উপজেলার দিকে, যে এখানে আসলে সংঘর্ষ হতে পারে। কারণ আগের উপজেলা নির্বাচনে এখানে 4 জন নিহত হয়েছিলেন, এরকম একটি শঙ্কা আছে যে এইবারে নির্বাচনে কি হবে এবং এই দ্বন্দ্বটি প্রথম দিন থেকে শুরু হয়েছে। কিন্তু আজকে সারাদিন আমরা মাদারীপুর সদর উপজেলা বিভিন্ন কেন্দ্রে ঘুরে যেটি দেখলাম বা বিভিন্ন প্রশাসনের সাথে কথা বলে যেটি বুঝলাম 117টি কেন্দ্রকেই তারা গুরুত্বপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। পাশাপাশি রাজুর উপজেলায়, এই জেলা ভোট হচ্ছে উপজেলায়, সেখানেও কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তারা ঝুঁকিপূর্ণ বলতে রাজি নয়, এখন আর ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা হয় না। এখানে র্যাব, বিজিবি, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, আনসার সব সহ সমন্বিত বাহিনী নেমেছে এবং 30টি মোবাইল টিম কাজ করবে। 4টি স্ট্রাইকিং ফোর্স থাকবে, 7টি, এবং প্রতিটি কেন্দ্রে 6 থেকে 7 জন আলাদা করে নিরাপত্তা বাহিনীর লোক থাকবে। জেলা প্রশাসক ও অন্যদিকে আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার সব প্রস্তুতি আসলে কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা প্রতিনিয়ত আপনার কাছে আসবো শাহনাজ শারমিন এবং আপনার কাছ থেকে তথ্যগুলো জানবো। অনেক ধন্যবাদ। যা যা জানেন সেগুলো নিয়েই অধ্যাপক ডক্টর নাসিম বানু আপনার কাছে আসতে চাই। আমার সহকর্মীর কথা আপনি শুনলেন, মন্ত্রী এমপির স্বজনরা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনি নিজেও সেটা জানেন এবং ইতোমধ্যেই প্রচারণা সহ নানাভাবে প্রভাব সৃষ্টির একটা অভিযোগও এসেছে সেই এমপিদের বিরুদ্ধে। আপনার দিক থেকে আসলে বলবেন, আপনার যারা পর্যবেক্ষক আছেন তাদের দৃষ্টিকোণ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য কতটা চ্যালেঞ্জিং মনে করেন আসলে এই বাস্তবতা? ধন্যবাদ আপনাকে। চ্যালেঞ্জিং তো আসলে যে কোনো নির্বাচনই কিন্তু চ্যালেঞ্জিং। জি। আর স্থানীয় পর্যায়ে নির্বাচন তো আরো বেশি চ্যালেঞ্জিং, কারণ রাজনীতিবিদরা অংশগ্রহণ করে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করে। সুতরাং এখানে শুধুমাত্র পলিটিশিয়ানরাই অংশগ্রহণ করে তেমন তো নয়। একটা জিনিস আপনি যেটা মাদারীপুরের প্রেক্ষাপটটা বললেন, সেই প্রেক্ষাপটে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে আসলে ইতিপূর্বে কিন্তু কখনোই আপনার আত্মীয় স্বজনদের উপরে কোনো এমবার্গো ছিল না, এবার প্রথমবারের মতো এসছে। এবং এটি কিন্তু আপনাকে বুঝতে হবে একটি স্বচ্ছ ক্রেডিবল নির্বাচন করার জন্য বলা হয়েছে এবং এখানে স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে একেবারে স্ত্রী, স্বামী এবং পুত্র কন্যা ছাড়া তাদেরকে নিকটাত্মীয় বলা হচ্ছে। এটা যে প্রভাব বিস্তারের কথা বলা হচ্ছে, যেমন এটাও যেমন সত্যি এবং এটাও কিন্তু সত্যি যে লেভেল প্লেইং ঠিক রাখার জন্য কিন্তু প্রচারণা হচ্ছে। এবং শুধু এখানেও না, আমরা জানি যে আজকে আরো 2টা জায়গায় 2টি আলোচিত ঘটনার কথা আলোচনায় আসছে। একটি হচ্ছে একটি মিটিং করা হচ্ছিল, সেটি আচরণবিধি লঙ্ঘনের জন্য সেখানেও একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অন্য আরেক জায়গায় টাকা সহ ধরা পড়েছে, সেখানেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাহলে যদি বলা চলে যে স্থানীয় প্রশাসন কিন্তু অসম্ভব সতর্ক অবস্থায় আছে। সুতরাং এখানে যে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, নিরাপত্তা গ্রহণ করা হয়েছে, নির্বাচন কমিশন স্থানীয় প্রশাসনকে যে নির্দেশনা প্রদান করেছে,
এবং একটি শঙ্কা করা হচ্ছে যে মাদারীপুরে সমস্যা হতে পারে এবং সেখানে অতি গুরুত্বপূর্ণ স্থান বলে বলা হচ্ছে। এবং অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে অতি গুরুত্বপূর্ণভাবেই দেখা হবে এবং স্থানীয় প্রশাসন যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং যারা ভোটার সকলেই যদি গুরুত্ব সহকারে দেখে এবং তারা সকলেই যদি সমন্বিতভাবে প্রচেষ্টা চালান যে একটি সুষ্ঠু ক্রেডিবল নির্বাচন দিবে, তাহলে আমি মনে করি যে এখন পর্যন্ত যে প্রতিকূলতার কথা বলা হয়েছে এগুলো কোনো প্রতিকূলতাই নয়। কারণ যদি প্রতিকূলতা না, আমি হতো এখানে তাহলে আপনার একটা পরামর্শ নিয়ে আলাপটা শেষ করব। সেটি হচ্ছে আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি নিজেও বলেছেন যে উপজেলা নির্বাচনে উৎসাহ, উদ্দীপনা এবং উত্তেজনা সবচেয়ে বেশি থাকে এবং আমরা দেখেছি এই উত্তেজনা সহিংসতায় রূপ নিয়েছে এমন প্রচুর ইতিহাসও আমাদের আছে। কম বেশি একটা চাপা আতঙ্ক থাকেও বটে, মানে উৎসাহ উদ্দীপনার সাথে। সেই বাস্তবতা এড়ানোর জন্য এখন আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের অভিজ্ঞতা থেকে? ইতোমধ্যে নিয়েছে কমিশন, কিন্তু আপনাদের নিশ্চয়ই একটা মতামত আছে, সেটি একটু জানতে চাই। জি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি বলেন মিডিয়ার যে ফ্রিডমটা, এই যে ফ্রিডমটা আছে যে তাৎক্ষণিকভাবে যেটা জানা যায়। জি, আর একটা জিনিস হচ্ছে যে স্থানীয় পর্যায়ে নির্বাচনে যেটি বলছে সেটা পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। এখনকার যে প্রস্তুতিটা নেওয়া হয়েছে এর বাইরে প্রস্তুতি হচ্ছে তাৎক্ষণিকভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়া। আপনি এটি জানেন যে এটা চিন্তা করা হচ্ছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে পর্যায়ে নির্বাচন কমিশন চলে গিয়েছে ওনাদের সক্ষমতা ওনারা ইতিমধ্যে প্রমাণ করেছে এবং ডেফিনেটলি যে স্থানীয় পর্যায়ে নির্বাচনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং হবে, কারণ এই 4টি ধাপে করার কথা বলা হয়েছে এবং নির্বাচন কমিশন কিন্তু এই 4টি ধাপে একটি ক্রেডিবল নির্বাচন করার জন্য তারা পূর্ণ প্রস্তুতি নিয়েছে। এখন শুধু বিষয় হলো যে স্থানীয় পর্যায়ে কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয় পর্যায়ে এখন কিন্তু স্থানীয় প্রশাসনকে সেই ধরনেরও একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ওনারা যে ধরনের দায়িত্ব সতর্কতার সাথে পালন করেছে সে ধরনের দায়িত্ব এবারও পালন করবে। যদি সেটি হয়, তাৎক্ষণিকভাবে যদি স্থানীয় প্রশাসন কিছু সিদ্ধান্ত নিতে পারে এবং জটিল কোনো সিচুয়েশন হবেই না আমরা আশা করছি, এবং আমরা এটাও আশা করছি যে কোনো প্রাণহানি হবে না, কারণ আমরা একটা প্রাণহানিও চাই না এবং সেটির জন্য পূর্ণ প্রস্তুতি আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি সতর্ক অবস্থায় থাকে তাহলে কোনো কিছুই হবে না। কারণ আমি আপনি না জিজ্ঞেস করার পরেও বললাম যে নির্বাচন কমিশন আচরণ বিধির ব্যাপারে কতটা সতর্ক, যে তারা সতর্কতার সাথে সমস্ত কার্যকলাপ পরিচালনা করছে। আমাদের গোয়েন্দা সংস্থাও সতর্ক, তারা যে কোনো বিষয়ে উদ্ধার করতে পারে। সুতরাং 4টি ধাপে নির্বাচনের সময় যদি নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত প্রচেষ্টায় কাজ করে এবং এতে যদি যারা নির্বাচনে অংশগ্রহণ করছে এবং ভোটাররা সহযোগিতা করে, আপনারা মিডিয়া যদি সহযোগিতা করেন, তাহলে আমি মনে করি যে কোনো ধরনের ব্যত্যয় হবে না এবং আমরা একটা সুষ্ঠু এবং ক্রেডিবল নির্বাচন দেখতে পাবো। বুঝতে পারছি। একটা জিনিস মনে রাখতে, জি জি, শেষ করুন, শেষ করুন। আমরা যখন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকি তখন কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করাটা অনেক বেশি সহজ হয় আর কি। আর অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি ঘটে সেটির জন্য কিন্তু প্রস্তুতি আছে নির্বাচন কমিশনের এবং আমি মনে করি স্থানীয় প্রশাসনের সে ব্যাপারে যথেষ্ট সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখছে। আর আপনারা যারা সাংবাদিকতায় আছেন, মিডিয়ার কর্মকর্তা আছেন, আপনারা যারা সাংবাদিক, তারা তো যে কোনো সময় যে কোনো ধরনের ব্যত্যয় হলে বা যে কোনো ত্রুটি হলেই আপনার অর্থাৎ সাথে সাথে প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে, যেটা আপনি বলছেন যে যেন খুব সিরিয়াসলি সেই দায়িত্বগুলো পালন করা হয়। আপনার মতামত নিয়ে আলাপটা শেষ করে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।